আজকের দিনের এবং গোটা দেশের নজর যেখানে রয়েছে সেটা হচ্ছে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা। আজ কোর্ট তাকে কি শাস্তি দেয়, কি সাজা দেয়। আরজি কর কাণ্ডে সঞ্জয় সাজা ঘোষণার জন্য কোর্টের আশপাশের যে নিরাপত্তা সেটা অনেক বেশি কড়া করা হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে 210 নম্বর রুমে সেখানে যে সাজা ঘোষণা করা হবে, যে এজলাস বসবে, যেখানে শুনানি হবে, সেটার সময় আর কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে। সেটা 12:30। একদমই 12:30টায় শুনানি হবে। আমরা একেবারে টানা এই গোটা বিষয়ের উপরে নজর রাখবো এবং প্রথম আপডেট আপনাদের দেব 12:30টায় যখনই শুনানি শুরু হবে। তবে অবশ্যই যে প্রশ্নটা উঠছে, সঞ্জয় রায়ের কি শাস্তি, যাবজ্জীবন নাকি ফাঁসি, কি বক্তব্য রাখে সঞ্জয়। গতবার যে দাবি করেছিল, গত পরশুদিন সঞ্জয় যে দাবি করেছিল সে নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে, এর সপক্ষে কি বক্তব্য রাখে সেদিকে অবশ্যই নজর রাখার। কিন্তু কোর্টরুমের এই মুহূর্তের কি পরিস্থিতি আমরা জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের ইনপুট হেড সঞ্জয় আমাদের সঙ্গে রয়েছেন, আমরা তার সঙ্গেই কথা বলবো। সঞ্জয়, 210 নম্বর রুম আজ মনে হয় অনেক যে ইতিহাসের সাক্ষী থেকেছে শিয়ালদা আদালত, তার মধ্যে আজকের দিনটাও সেই ইতিহাস বা অতীতের মধ্যে অবস্থান করবে। কি কি চলছে সেখানে, কি কি হচ্ছে, এজলাস বসার আগের প্রসিডিংস কি রয়েছে, এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে দিই, আজকে সকাল 9:30টার মধ্যে বিচারক অনির্বাণ দাস তিনি কিন্তু এসে উপস্থিত হন কোর্ট চত্বরে এবং তিনি তার অফিসে চলে যান। এবং 10:40 নাগাদ সঞ্জয় রায়, যাকে এই আরজি কর ধর্ষণ এবং খুনের মামলায় মূল অভিযুক্ত বলে দোষী সাব্যস্ত করেছে আদালত, তাকে নিয়ে আসা হয় এবং তাকে নিয়ে এসে সোজা 3 তলাতে সিঁড়ি থেকে উঠেই ডান দিকে 211 নম্বর রুম, সেই 11 নম্বর রুমে একটি মেকশিফট কারাগার মতো করা হয়েছে, অর্থাৎ কোর্ট লকআপ মতো করা হয়েছে, সেখানে সেগ্রিগেট করে সঞ্জয় রায়কে আলাদা করে রাখা হয়েছে। শিয়ালদা কোর্ট রুমে সাধারণত যে লকআপ রয়েছে সেই লকআপ নয়, এটা 211 নম্বর রুমকে আলাদাভাবে পুরো ফাঁকা করে সে জায়গায় সঞ্জয় রায় থাকার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে ভেতরে পুলিশ প্রহরা রয়েছে এবং গেটের ঠিক বাইরে, অর্থাৎ ঠিক দরজার বাইরে পুলিশ প্রহরা রয়েছে। অন্যদিকে এই মুহূর্তে 210 নম্বর রুম, যেখানে বিচারক বসবেন এবং আজকে ভার্ডিক্ট দেওয়া হবে, সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করা হবে, সে জায়গার এই মুহূর্তের চিত্র সেটা হলো আজকে আনপ্রেসিডেন্টেড ওয়েতে যে এই পুরো আদালতের মধ্যে যে বেঞ্চ পাতা থাকে সবাইকে বসার জন্য, প্রথম দুটো রোয়ের বেঞ্চ বাদ দিয়ে বাকি সমস্ত বেঞ্চ তুলে নেওয়া হয়েছে। প্রথম দুটো বেঞ্চে ইতিমধ্যেই নির্যাতিতার বাবা এবং মা তারা আদালত কক্ষে প্রবেশ করেছেন, তাদের বসতে দেওয়া হয়েছে। এছাড়া প্রসিকিউশন অর্থাৎ সিবিআইয়ের পক্ষ থেকে যিনি আইনজীবী রয়েছেন এবং তার যারা সহযোগী রয়েছে তারা বসে রয়েছে। তার ঠিক পেছনে ডিফেন্সের এবং ডিফ্যাক্টো উকিল যারা রয়েছে, অর্থাৎ নির্যাতিতার হয়ে, পরিবারের হয়ে যারা দাঁড়িয়েছেন, তাই সেই উকিলরা তারা বসে রয়েছেন। দুটো রো করা হয়েছে। দুটো রোয়ে এই মুহূর্তে রয়েছেন নির্যাতিতার বাবা মা, প্রসিকিউশনের পক্ষের যিনি উকিল রয়েছেন সিবিআইয়ের পক্ষে তিনি এবং তার অ্যাসিস্ট্যান্ট, এছাড়াও ডিফ্যাক্টোর উকিল এবং ডিফেন্সের পক্ষ থেকে অর্থাৎ সঞ্জয় রায়ের যারা উকিল রয়েছেন তারা বসে রয়েছেন। তারপরে কলকাতা পুলিশের পক্ষ থেকে যেটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে। রাস্তাঘাটে রাস্তা বাইফার্কেট করার জন্য যে গার্ডরেল আমরা দেখি, সেরকম গার্ডরেল দিয়ে পুরোপুরি আরেকটা নিরাপত্তা বলয় তৈরি করে তার এপারে অন্যান্য যারা লয়াররা রয়েছে এবং সংবাদ মাধ্যমের কর্মীরা রয়েছেন তাদের রাখা হয়েছে। তাদের অর্থাৎ কোর্টরুমে ঢুকতে দিলেও তাদের একটা জায়গার পর, সার্টেন এরিয়ার পর তাদের কিন্তু আর মুভমেন্ট করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে বিচারক এখন আসার বাকি রয়েছে, বিচারকের স্থান এখনো ফাঁকা রয়েছে, বিচারক এসে বসবেন। ডান দিকে যে উইটনেস বক্স রয়েছে সে জায়গাটিও এই মুহূর্তে ফাঁকা রয়েছে। সঞ্জয় রায়কে 211 নম্বর রুমে রাখা আছে। যে মুহূর্তে বিচারক আসবেন, বিচারক আসার ঠিক আগেই সঞ্জয় রায়কে 211 নম্বর রুম থেকে প্যাসেজে পুরো হিউম্যান চেন করে, যেটা কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, হিউম্যান চেন করে তাকে 210 নম্বর রুমে এনে ডান দিকের উইটনেস বক্সে তাকে রাখা হবে। তারপরেই আদালত কক্ষে প্রবেশ করবেন বিচারক এবং তারপরে শুরু হবে আজকের শেষ যে প্রসিডিং, অর্থাৎ প্রথমে সঞ্জয় রায় তিনি তার বক্তব্য পেশ করবেন। এর আগের দিন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং দোষী সাব্যস্ত করার পর তাকে বলে দেওয়া হয়েছিল সর্বোচ্চ তার শাস্তি ফাঁসি পর্যন্ত হতে পারে। কিন্তু এক্ষেত্রে তার যদি কোনো বক্তব্য থাকে কোর্টের কাছে তিনি নিবেদন করতে পারবেন, কোর্ট সেটা রেকর্ড করবে এবং প্রসিকিউশনের কথা শুনে তারপর তার সাজা ঘোষণা করবে বিচারক। একদমই। সঞ্জয়, তুমি সঙ্গে থাকো। আমাদের আরেক প্রতিনিধি অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে আদালত চত্বরে। অর্ণবাংশুর কাছ থেকে জেনে, অর্ণবাংশু, আজকে 12:30টার সময় এজলাস শুরু হবে, একটু আইনি প্রক্রিয়াটা জানতে চাইবো। সঞ্জয় যেরকম বলল যে আঁটো নিরাপত্তা, রীতিমতো গার্ডরেল দিয়ে সাংবাদিক এবং অন্যান্য আইনজীবীদের তাদের গতিবিধি নিয়ন্ত্রণ থেকে শুরু করে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আইনি প্রক্রিয়াটা একটু তোমার কাছ থেকে বুঝে নিতে চাই।
দেখো সঞ্জয় যা বললো সেটা ঠিকই বলেছেন, কিন্তু দ্বিতীয়ত হচ্ছে বাইরে থেকে একদম ভেতর অব্দি কিন্তু একদম আটাশোটো নিরাপত্তা। 210 নম্বর কোর্টটা খুব একটি একটু সঙ্গে থাকো অর্ণবংশু, তোমার কাছে আমি আবারও আসছি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এসছে মুর্শিদাবাদ সফরে যাওয়ার আগে, তিনি ঠিক কি বললেন একবার শোনাবো, তারপর তোমার কাছে আসছে অর্ণবংশু। রায় হওয়ার আগে তো কিছু বলবো না, তার ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম, সবাই করেছে। সুতরাং এটা জাজেদের উপর নির্ভর করে এবং কিভাবে কেস সাজানো হয়েছে। আমরা তো পরপর 3টে কেসে ফাঁসি করে দিয়েছি এবং আমাদের পুলিশ 54 দিনের মধ্যেও করেছে। আমরা প্রত্যেকটাই 53-54 দিনের মধ্যে করেছি, কিন্তু জাজেরা একটু টাইম নেয়, তার কারণে তাকে দেখতে হয় আফটারে। এটা জুডিশিয়ারিকেও আমি থ্যাঙ্কস জানাই এবং আমাদের টিম অফ ইনভেস্টিগেশনকেও টাইম জানাই। সুতরাং এই কেসটাতেও আমরা বিচার চাই সঙ্গে। আপনারা শুনলেন, শনিবার দোষী সাব্যস্ত হয়েছে, আর তারপর আজ যখন শাস্তি ঘোষণা হবে সঞ্জয় রায়, ঠিক তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্য যে ফাঁসির দাবিতে তিনিও রাস্তায় নেমেছিলেন এবং পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করেছেন। এক্ষেত্রে পুলিশ ভালো কাজ করেছে কথা তিনি বলেছেন। আমাদের সঙ্গে অর্ণবাংশু ছিলেন, অর্ণবাংশুর কাছে আবার ফিরে যাব। অর্ণবাংশু, আজকে আদালতে ঠিক এই প্রসঙ্গ, অর্থাৎ সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার্স রয়েছে এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে কোনো না কোনোভাবে, তাদের উদ্দেশ্যে আজকে আদালত কিছু বলতে পারে? দেখো, অবশ্যই বলতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। কারণ গত পরশুদিন অর্থাৎ শনিবার দিন আদালত সেই অর্থে কিন্তু শুধু একটি কথা বলেছিল যে যা তথ্য প্রমাণ রয়েছে তার ভিত্তিতেই আদালত সন্তুষ্ট হয়ে কিন্তু দোষী সাব্যস্ত করছে এবং কি কি সেকশনে কি কি হতে পারে সেই বিষয়ে কিন্তু দোষী সাব্যস্ত করা সঞ্জয়কে কিন্তু অ্যালার্ট করেছে বা ইন্ডিকেট করেছে আদালত। আজকে কিন্তু যে বিচারক তিনি যখন বসবেন এর ঠিক কয়েক মিনিট আগে কিন্তু দোষী সাব্যস্ত করা সঞ্জয়কে এজলাসে নিয়ে আসা হবে। 211 নম্বর থেকে নিয়ে আসা হবে 210 নম্বর রুমটা যেহেতু ছোট, অনেক প্যাসেজ কম, সব পক্ষকে দাঁড় করাতে দিতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ঠিক ভিড় হয়েছে এজলাসের মধ্যে, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যে দেখানো সম্ভব নয়। আর দ্বিতীয়ত বলবো, এই শুরু হওয়ার পরেই কিন্তু দুটি কাজ রয়েছে। একটা হচ্ছে এই যে সঞ্জয়ের কি মনের কথা রয়েছে সেটা আদালত শুনবে এবং তার আইনজীবীর কথাও শুনবে। গত শনিবার সঞ্জয় অনেক কিছু বলতে চেয়েছিল, সেদিন যেহেতু শোনার দিন নয়, আজই সাজা ঘোষণার আগে আদালত বিচারক তিনি সমস্ত বক্তব্য তিনি শোনেন, অর্থাৎ একজন তার মনের ভাবাবেগ কি রয়েছে তার বিরুদ্ধে বা তার বিরুদ্ধে যে অভিযোগ তার পরিপ্রেক্ষিতে আদালত সাজা ঘোষণা করবে, অর্থাৎ মৃত্যুদণ্ড হতে পারে। সেই জায়গা দাঁড়িয়ে তার আগে তিনি কি বলতে চাইছেন সেটা শোনা একদমই বলতে চাইছেন সেটা অবশ্যই শোনা হবে এবং তুমি যেরকমটা বলে মৃত্যুদণ্ডও হতে পারে এবং মৃত্যুদণ্ডই চাইছে রাজ্য মুখ্যমন্ত্রীর বক্তব্য আরেকবার শোনাবো আপনাদের। রায় হওয়ার আগে তো কিছু বলবো না, তার ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম, সবাই করেছে। সুতরাং এটা জাজেদের উপর নির্ভর করে এবং কিভাবে কেস সাজানো হয়েছে। আমরা তো পরপর 3টে কেসে ফাঁসি করে দিয়েছি এবং আমাদের পুলিশ 54 দিনের মধ্যেও করেছে। আমরা প্রত্যেকটাই 53-54 দিনের মধ্যে করেছি, কিন্তু জাজেরা একটু টাইম নেয়, তার কারণে তাকে দেখতে হয় আফটারে। এটা জুডিশিয়ারিকেও আমি থ্যাঙ্কস জানাই এবং আমাদের টিম অফ ইনভেস্টিগেশনকেও টাইম জানাই। সুতরাং এই কেসটাতেও আমরা বিচার চাই সঙ্গে। নিউজরুমে আবারও সঞ্জয়ের কাছে চলে যাবো। সঞ্জয়, আমরা গতবার দেখলাম বিচারক তিনি বললেন যে ধারায় সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সঞ্জয়কে তিনি বললেন তাতে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সিবিআইয়ের তরফ থেকে বলা হয়েছে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা হিসেবে তারা দেখতে চাইছেন। আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্যও সামনে আসলো যে ফাঁসি চাইছেন তিনি। একেবারে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু স্পষ্টত জানিয়ে দিলেন ডুমুরজলা হেলিপ্যাডে তিনি এই মুহূর্তে মুর্শিদাবাদ উড়ে যাওয়ার আগে ডুমুরজলা হেলিপ্যাডে পৌঁছেছেন এবং সেখানে তিনি যেটা জানিয়ে দিলেন সেটা হলো তিনি নিচে খোদ সঞ্জয় রায়ের অর্থাৎ অভিযুক্তের ফাঁসির দাবিতে তিনি কলকাতার রাজপথে তিনি মিছিল করেছেন এবং তিনি বললেন যে আরও অনেক মিছিল হয়েছে এবং তিনি জুডিশিয়ারিকে থ্যাঙ্কস জানালেন পুরো বিচার প্রক্রিয়াটিকে সম্পন্ন করার জন্য। পাশাপাশি পুলিশ ফোর্সকে যারা এই পুরো তদন্ত প্রক্রিয়ার মধ্যে ছিলেন তাদেরও তিনি বললেন ভালো কাজ করেছেন। তার পাশাপাশি তিনি বললেন যে সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু তিনটি মামলা আমরা জানি এরকম খুন এবং ধর্ষণের মামলায় তারা ফাঁসির সাজা পর্যন্ত কনভিকশন করেছে এবং 2 মাসের আগেই অর্থাৎ একটি মামলা তো 54 দিনের মধ্যেই ফাঁসির সাজা সোজানো হয়েছিল। সে বিষয়টি তিনি উল্লেখ করে বললেন যে আমরা রাজ্যের হাতে যে মামলাগুলো রয়েছে সেক্ষেত্রে এক্সপিডাইট করার চেষ্টা করছি এবং সাম্প্রতিক অতীতে 3টি বড় সাফল্য পেয়েছি যেখানে ফাঁসির সাজা হয়েছে। পাশাপাশি তিনি বললেন তিনি কিন্তু স্পষ্টতই বললেন যে যেহেতু বিচারকের সাজা
শোনাননি, ফলে এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে হ্যাঁ, ফাঁসির দাবিতে কিন্তু অভিযুক্তের ফাঁসির দাবিতে আমি নিজে রাজপথে মিছিল করেছি, অন্যান্য অনেকেও মিছিল করেছে। অর্থাৎ এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব যে বক্তব্য বা নিজস্ব ইচ্ছে এই প্রক্রিয়ায় যে অভিযুক্তের ফাঁসি হওয়া সেই পক্ষেই তিনি সওয়াল করলেন। সঞ্জয়, ঠিক এখানে একটু জানতে চাইবো, যেহেতু আমরা একটু যদি পেছনের দিকে যাই, এই 163 দিনের যে একটা আইনি প্রক্রিয়া, তদন্ত, নানান ধরনের উত্থান পতনের মধ্যে দিয়ে আমাদের এই পশ্চিমবঙ্গ গেছে, বাংলার মানুষ তারা পথে নেমেছেন, স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে সামিল হয়েছেন, বহু সমালোচনা তদন্তকারীদের হয়েছে, কিন্তু আজকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এই পুরো একদম বলা যায় উপসংহারে দাঁড়িয়ে রয়েছে, সেখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে? আজকে মুখ্যমন্ত্রী প্রশংসা করলেন তদন্তকারীদের, বিশেষত রাজ্যের পুলিশের। একেবারে দেখো, মুখ্যমন্ত্রী অবশ্যই যেটা বলতে চাইলেন সেটা পরোক্ষভাবে বলতে চাইলেন। প্রথম 4 দিন, প্রায় 4.5 দিন কলকাতার পুলিশের হাতে পুরো মামলাটির তদন্তভার ছিল। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু পুরো মামলাটির তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে এবং সিবিআই করেছে। কিন্তু আমরা জানি যে কলকাতা পুলিশের হাতে কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন সঞ্জয় রায়, এবং কলকাতা পুলিশ প্রাথমিকভাবে প্রথম 4 দিনের যে লাইন অফ ইনভেস্টিগেশন ছিল আমরা দেখলাম, কিন্তু সিবিআই পরবর্তীকালে চার্জশিট যখন পেশ করেছে মূল মামলার, অর্থাৎ ধর্ষণ এবং খুনের মামলা, সেক্ষেত্রে সঞ্জয় রায়কেই একমাত্র মূল অভিযুক্ত বলে তারা চিহ্নিত করে তারা কিন্তু তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল এবং তার কাস্টাডি ট্রায়াল করালো এবং তিনি সাজাপ্রাপ্ত দোষী সাব্যস্ত হয়েছেন এবং তার আজকে সাজা ঘোষণা করা হবে। সুতরাং তার কিন্তু একটি বিষয় রয়েছে যে তিনি কিন্তু ওই লাইনে তিনি বলতে চাইলেন, অর্থাৎ কলকাতা পুলিশ যে লাইনে এগোচ্ছে, যদিও বা রাজপথে কলকাতা পুলিশের বিরুদ্ধে বা তাদের তদন্তের বিরুদ্ধে অনেক মানুষ নেমেছে বা তাদের অনেক কটাক্ষ শুনতে হয়েছে, কিন্তু ফাইনালি কলকাতা পুলিশের লাইন অফ ইনভেস্টিগেশনের কিন্তু একদম সাম আপ করেছে, যে সেই লাইনেই সাম আপ করেছে সিবিআই, সেটাও কিন্তু কার্যত তিনি অন্যভাবে উল্টোভাবে তিনি কিন্তু বুঝিয়ে দিলেন। এবার আপনাদের শোনাবো নিহতের বাবা মা, তাদের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে। আজকে সব্যসাচী যখন তারা আদালতের পথে বেরোচ্ছেন তখনই তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সর্বোচ্চ সাজা। এরকম অপরাধী মানে সমাজে ঘুরে বেড়ালে অপরাধ আরো বাড়বে, তাই জন্য আমি অপরাধ করেছে সর্বোচ্চ সাজাই চাই। বিচার সম্পূর্ণ হয়নি, তদন্তই সম্পূর্ণ হয়নি, কিন্তু ও দোষী সাব্যস্ত হয়েছে, ওর ফাঁসি চাই। এবং এখানে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে না, তদন্তও শেষ হয়ে যাবে না, তদন্ত চলবে, বিচার প্রক্রিয়াও চলবে এবং আসল দোষীরা সামনে আসবে এবং প্রকৃত দোষী যারা সবার ফাঁসি চাই। প্রতিবাদ জারি থাকবে। কোর্টে যেমন আমাদের সুপ্রিম কোর্টে আছে, হাইকোর্টে আছে, শিয়ালদা কোর্টেও থাকবে, তেমনি রাস্তার আন্দোলনও আমাদের জারি থাকবে। আমার প্রথম দিন থেকেই আমরা বলছি একজন দোষী নয়, হসপিটাল কর্তৃপক্ষ জড়িত এর মধ্যে, যে সন্দীপ ঘোষ পুরো জড়িত, ওর মদত ছাড়া কিছুই হয়নি। তত্ত্বপ্রমাণ হসপিটালের ভেতর থেকেই লোপাট হয়েছে, কারণ যখন সিপি এসিপি ওনারা সবাই ভেতরে ছিলেন তখন সেমিনার হলটা গিজগিজ করছিল ভিড়। আমি তখন পুলিশের পায়ে ধরে কেঁদেও, আমরা মা বাবা আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু সেখানে দেবাশিস সোম বলে একজন ফরেন্সিক এক্সপার্ট ছিলেন, অভিক দে, বিরূপাক্ষ, এরা সবাই ডিসি ইন্দিরা মুখার্জি সবাইকে একদম দেখিয়ে দিয়েছেন এরা আমাদের এক্সপার্ট, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এই এক্সপার্ট সেই এক্সপার্ট, কিন্তু তাদের বিষয়ে কোনো তদন্তই আসেনি এখনো। ধামাচাপা পড়তে দেব না আমরা। আসল অপরাধী যতক্ষণ না দোষ সামনে আসবে ততদিন লড়াইও জারি থাকবে, আমাদের কোর্টের লড়াইও জারি থাকবে। সিবিআই কোনোভাবে প্রভাবিত হয়েছে, তাই তদন্তর ওই যে দিকটা হয়নি সেই দিকটাই যাচ্ছেই না। আমি এই জায়গা থেকে আরেকবার সঞ্জয়ের কাছে যাব। সঞ্জয়, নিহতের বাবা মার বক্তব্যেই স্পষ্ট আইনি লড়াই কিন্তু এখানেই শেষ নয়, জল আরো অনেক গড়াবে। একেবারেই নির্যাতিতার বাবা মা তিনি কথা বলছিলেন সংবাদ মাধ্যমের সঙ্গে। তারা যখন শিয়ালদা কোর্টের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে রওনা দেন তার আগেই তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন। সেখানে তিনি স্পষ্ট কিন্তু জানালেন যে শিয়ালদা কোর্টে যেভাবে আজকে বিচার প্রক্রিয়া শেষ হবে, অর্থাৎ প্রাথমিকভাবে প্রথম চার্জশিটের পরিপ্রেক্ষিতে যে চার্জ গঠন করা হয়েছে এবং ট্রায়াল করা হয়েছে তার শেষ হবে, তাতে তারা সন্তুষ্ট এবং তাতে তিনি ধন্যবাদ জানাচ্ছেন। এবং তিনি বলছেন যে অভিযুক্তের তারা সর্বোচ্চ সাজাই দাবি করছেন, অর্থাৎ এক্ষেত্রে তারাও ফাঁসির দাবি করলেন। কিন্তু
স্পষ্টভাবে। তার পাশাপাশি তারা যেটা বলছেন, তারা কিন্তু মনে করছেন যে বিচার তদন্ত কিন্তু সম্পূর্ণ হয়নি বলে তাদের দাবি, এবং তারা মনে করছেন তদন্ত ঠিকভাবে হচ্ছে না, আরো তদন্ত করা উচিত। বিশেষত তারা বলছেন যে ঘটনার দিন ঘটনাস্থলে যে তারা মনে করেন, তারা যেটা বলছেন যে প্রাক্তন সুপার আরজি করের সুপার সন্দীপ ঘোষ তিনি এই ঘটনার পেছনে রয়েছেন বলে তাদের মনে হয়, এবং তার ইনস্ট্রাকশন ছাড়া এটা হওয়া সম্ভব নয়, নির্যাতিতার মা বলছেন। এবং তারা বলছেন যে এছাড়াও অন্যান্য যারা উপস্থিত ছিলেন, একজন ফরেন্সিক মেডিসিনের এইচওডি ডক্টর দেবাশিস সোম, আমরা জানি যে দেবাশিস সোমকে ইতিমধ্যেই সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে দুবার। তার কথাও তিনি উল্লেখ করলেন, বললেন যে ঘটনাস্থলে যখন দেহ পাওয়া যাওয়ার পর ডক্টর দেবাশিস সোম, তিনি কিন্তু ফরেন্সিক এক্সপার্ট, তিনিও ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছিলেন। তার পাশাপাশি বিরূপাক্ষ এবং অন্যান্য কয়েকজন ডাক্তার যারা সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, তারাও গিয়ে উপস্থিত হয়েছিলেন। তাদের কলকাতা পুলিশের পক্ষ থেকে তাদের আইডেন্টিফাই করা হয়েছিল একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে, যে তারা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এরকম এহেন বক্তব্য তারা বলেছিলেন। তারা বলছেন যে যেহেতু তারা ছিলেন, ফলে তারা মনে করেন এই ব্যক্তিরা কেন ওখানে ছিল তার কিন্তু কারণ বা সেই কারণটিকে কিন্তু তদন্ত করে দেখতে হবে এই মুহূর্তে কিন্তু সিবিআইকে এরপরে, এবং যাতে সঠিক বিচার পাওয়া যায়। যদি সার্বিকভাবে এই সকল ব্যক্তির উপস্থিতির কারণ বা সন্দীপ ঘোষের রোল সার্বিকভাবে যদি আবারও তদন্ত না করা হয়, তারা মনে করছেন যে বিচার প্রক্রিয়া অর্ধসমাপ্তই থাকবে। সঙ্গে এখানে একটা জানতে চাইবো, যেহেতু সকাল থেকে আমরা নির্যাতিতার বাবা মায়ের বক্তব্য শোনাচ্ছি এবং গত রাতেও আমরা শুনিয়েছি তার বাবা কি বলেছেন, এখানে তিনি একটা জায়গা তিনি উল্লেখ করছেন যে বিচারক সেই জায়গাটা, সেই প্ল্যাটফর্মটা তাদের দিয়েছেন, সেই ইঙ্গিত তারা পেয়েছেন যে ভবিষ্যৎ যে লড়াই, সেই লড়াইটা অনেক জোরদারভাবে তারা করতে পারবেন। এই কথাটার মানেটা, অর্থটা কি দাঁড়ায় আইনত, এবং তাদের দিক থেকেই বা কি ধরনের বক্তব্য তারা বলতে চাইছেন এখানে? দেখো, আইনগতভাবে তারা ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সুপ্রিম কোর্টে তাদের মামলাটির শুনানি রয়েছে, তাদের একটি বক্তব্য রয়েছে। ইতিমধ্যেই তারা কিন্তু আরেকটি বিষয় বলে রাখা ভালো, সঞ্জয় রায়ের মামলার প্রায় শেষের দিকের 3 দিন আগে কিন্তু তারা নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে একটি 57 পৃষ্ঠার একটি রিটেন সাবমিশন তারা করেছিলেন, কারণ তাদের যেটা মনে হয়েছে এই তদন্ত, এই পুরো ঘটনা নিয়ে এবং তাদের যে সকল প্রশ্ন রয়েছে তাদের মনে এবং তাদের কাছে যে তথ্য রয়েছে বলে তারা দাবি করছেন, সেগুলো সম্পর্কে অবহিত করেছিলেন শিয়ালদা কোর্টে এডিজে অনির্বাণ দাসকে। তারা কিন্তু তারা অবহিত করছিলেন, এবং অবহিত করার পাশাপাশি তারা যেটা বলেছিলেন যে এক্ষেত্রে জাজ বলেছিলেন আপনারা দিন, আমার কাছে জমা রাখলাম, কিন্তু এই মুহূর্তে আমি যে মামলার ট্রায়াল করছি সেটা সিবিআই যে মামলার চার্জশিট দিয়েছে, সেই তদন্ত করে সেই চার্জশিটের ওপর ভিত্তি করে এই মামলা রয়েছে, কিন্তু এরপরে অবশ্যই এই বিষয়টি দেখব। পাশাপাশি এই বিষয়টি নিয়ে তার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও গিয়েছে। সুপ্রিম কোর্টে এই মুহূর্তে কিন্তু তারা এই পেন্ডিং রয়েছে, সুপ্রিম কোর্টে এই মামলা তাদের যে প্রস্তাবলী রয়েছে বা তাদের যে প্রস্তাব রয়েছে বা তাদের যে প্রশ্নগুলো রয়েছে সিবিআই তদন্ত নিয়ে, সে বিষয় নিয়ে তারা মেনশন করবেন সুপ্রিম কোর্টের কাছে। এক্ষেত্রে তারপরে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেটা দেখার পাশাপাশি এটা বলে রাখা ভালো, সিবিআই সূত্রে এটা খবর রয়েছে আজকের এই সাজা ঘোষণার, অর্থাৎ আজকে সাজা ঘোষণা হয়ে যাবার পর আমরা জানি যে আগামী 7 দিনের মধ্যেই কিন্তু সিবিআই আরেকটি সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে চলেছে। আমাদের দর্শকদের জানিয়ে রাখি, এই মামলাতে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে চলেছে এই আরজি কর ধর্ষণ এবং খুন মামলার প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠেছিল, যে মামলায় 2জন গ্রেপ্তার হয়েছিলেন, প্রাক্তন টানা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন, তারা এই মুহূর্তে জামিনে রয়েছেন। তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চলেছেন বলে আমরা সিবিআই সূত্রে খবর জানতে পারছি। সেগুলো কিন্তু ভবিষ্যতের আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, এবং যে প্রশ্নগুলো বা আনআনসার্ড মনে করছেন নির্যাতিতার পরিবার, সেই প্রশ্নগুলো নিয়ে চরম পর্যায়ে, অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ের, কিন্তু চরম নয়, সর্বোচ্চ পর্যায়ের কোর্ট পর্যন্ত তারা কিন্তু যাবেন এই আইনি লড়াই নিয়ে। বাকি পুরো যে প্রশ্নগুলো রয়েছে, বাকি যে পয়েন্টগুলো তাদের রয়েছে, তারা মনে করছেন সিবিআই সেই বিষয়গুলো তদন্ত করেনি বলে তাদের মনে হয়েছে, সেই বিষয়টি তারা উল্লেখ করবেন আদালতের সামনে, তারপর আদালতের সিদ্ধান্ত নেবে এরপরে কি প্রক্রিয়া হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।